অনির্বাণের অগ্নিবাণে আজকের আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর নিয়ে। সম্ভবত আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের রাজনৈতিক সাক্ষাৎগুলি শেষ হতে চলেছে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সূত্রে, অফিসিয়াল সূত্রে যা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে বিকেল 5টার সময় দেখা করতে এসেছিলেন শাবানা আজমি এবং জাভেদ আখতার, এবং তারা চলে যাওয়ার পর আজকের সাক্ষাৎ প্রার্থীদের তালিকাতে আর কারোর নাম নেই। কিছুক্ষণ আগে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 183 সাউথ এভিনিউর বাসিন্দা, এই ঠিকানার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ বাংলো, যার নামে দেওয়া, যার কোটায় বরাদ্দ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে দিল্লি সফরের বাসিন্দা, তিনিও কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছেন কোনো কাজে। সব মিলিয়ে আগামীকাল বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যেতে পারেন তার রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ফিরে যেতে পারেন, এমনটাই এখনো পর্যন্ত বিভিন্ন দলীয় সূত্র মারফত খবর। ঠিক এখানে দাঁড়িয়ে এবারে দিল্লি সফরের অ্যাসেসমেন্টের, অর্থাৎ এই সফর থেকে প্রাপ্তি অপ্রাপ্তির কথা আসছে। নরেন্দ্র মোদী বিরোধী যে বিরোধী জোট তৈরি, মূলত সেই জোট তৈরির কাজে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা। তার কারণ সরকারি প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে বা নীতিন গডকরির সঙ্গে, তার কোনোটি ঠিক হাতে গরম মেলার মতো নয় বা হাতে নাতে পাওয়ার মতো নয়। ভ্যাকসিন ছাড়া, ভ্যাকসিন ইতিমধ্যেই সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। এর বাইরে বাকি যে বিষয়গুলি মুখ্যমন্ত্রী রেখেছিলেন তার কতটা পূরণ হলো, কতটা বাকি থাকলো, তার জন্য আরও কিছুটা সময় দিতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে যে বিরোধী জোট গঠন করতে মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা কাঠবিড়ালির ভূমিকা পালন করতে, বা আমি লিডার নই কাডার সেই ভূমিকা পালন করতে, বা লিস্ট ইম্পর্টেন্ট পার্সনের ভূমিকা পালন করতে নয়াদিল্লিতে এসেছিলেন, সেই ভূমিকা পালনের ক্ষেত্রে কত দূর এগোনো গেল, এই সফরের প্রাপ্তি কি অপ্রাপ্তি কি, রিপাবলিক বাংলার একটি বিশেষ প্রতিবেদন। লক্ষ্য 2024 বিজেপিকে ঠেকাতে বিরোধীদের একজোট হওয়ার বার্তা মমতার। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরেও রাস্তায় নেমে লড়াইয়ের ডাক দেন তিনি। कुछ नहीं है, सब एक साथ मिलकर काम करना पड़ेगा। भैया ये हाथ हटाना है, कैमरा हम सही लीडर हैं, हम तो कैडर है, ऑडियो आ जाएगा हम तो रोड का, हम तो स्ट्रीट का आदमी है। রাজপথের রাজনীতির সঙ্গে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। 1997 মমতা যখন যুব কংগ্রেসের নেত্রী, নেতাজি ইন্ডোরে যুব কংগ্রেসের কর্মসূচিকে কটাক্ষ করেন তিনি। ইন্ডোরে নয়, রাজপথে রাজনীতির বার্তা দিয়েছিলেন তিনি। 1998 কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ। সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনে মমতার ভরসা ছিল পথের রাজনীতি। জ্বালানির মূল্যবৃদ্ধি হোক বা রাজনৈতিক সন্ত্রাস, পথে নেমে তার প্রতিবাদ করেছেন তৃণমূল সুপ্রিমো। সিঙ্গুর নন্দীগ্রামেও রাজপথের রাজনীতি মমতাকে বসিয়েছে ক্ষমতার মসনদে। পেগাসাস ইস্যুতে উত্তাল সংসদ, প্রতিবাদে ঝড় তুলছে তৃণমূল, কিন্তু জাতীয় রাজনীতিতে বাকি দলগুলির কোথায়? পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা, কিন্তু এর বিরুদ্ধে রাজপথে তেমন সক্রিয় প্রতিবাদ নেই তৃণমূলের। রাজনৈতিক মহলের মত, কংগ্রেসের হাত ধরে দিল্লি দখলের পথ মসৃণ করতে চাইছে তৃণমূল, কিন্তু ইস্যুভিত্তিক প্রতিবাদ করলেই বেরিয়ে আসবে কংগ্রেসে জামানার অস্বস্তি। অতীতে পরমাণু চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে ভরাডুবি হয়েছিল বামেদের, জানিয়ে পরে আক্ষেপও শোনা যায় বাম নেতাদের গলায়। রাজনৈতিক মহলের মত, পেগাসাস ইস্যু কি সেই পথেই নিয়ে যাচ্ছে তৃণমূলকে? রাজপথের রাজনীতির সঙ্গে দূরত্ব যেভাবে বাড়ছে, তাতে দিল্লি কি বহুদূর? প্রশ্ন তুলছে রাজনীতির কারবারিরা। রিপাবলিক বাংলা। আমরা শুনলাম আমাদের বিশেষ প্রতিবেদন, এবং সেই প্রতিবেদনের পর এবার আমার সঙ্গে আমার যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার পালা। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন নির্মল মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক, এবং কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সন্দীপা চক্রবর্তী। আমি তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমার আলোচনা। কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তিনিও আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। আলোচনায় যাওয়ার আগে অনির্বাণের অগ্নিবাণের আজকের মূল প্রশ্নগুলি, অর্থাৎ অগ্নিবাণ 1। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি বিরোধীরা ইনডোরে কেন? যে ইনডোর এবং আউটডোরের বিভেদ সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন, দিল্লিতে এসে বিরোধী জোট গঠন করতে গিয়ে দেখা যাচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারাই রাজপথে, বাকিরা ইনডোরে কেন? অগ্নিবাণ 2।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর ব্যক্তিগত রসায়ন, শুধুমাত্র এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব ছেড়ে দেবে কংগ্রেস? অর্থাৎ মোদী বিরোধী জোট গঠনে, বিজেপি বিরোধী জোট গঠনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্বীকার করে নেবে কংগ্রেস। অগ্নিবাণ 3। বিরোধীরা এক কাট্টা হলে, যদি সত্যি এক কাট্টা হয়ে থাকেন বিরোধীরা, তাহলে এই নেতৃত্বের প্রশ্নে পেহলে আপ কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নেত্রী হতে চান না, নেতৃত্ব করতে চান না, তিনি শুধু চান এই জোটের সংগঠক হিসেবে, অনুঘটক হিসেবে কাজ করতে। অন্য বিরোধীদের কারোরও এই নেতৃত্বের আসর গ্রহণে তেমন কোনো হিলদোল দেখা যাচ্ছে না, তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এমনকি কংগ্রেস, যারা বরাবর মনে করে এসছে তারা ছাড়া কেন্দ্রে কোনো বিকল্প, বিজেপি বিরোধী বিকল্প হতেই পারে, তাদেরও নেতৃত্বের প্রশ্নে এখনো পর্যন্ত এগিয়ে এসে কোনো বিবৃতি বা এখনো পর্যন্ত কোনো দাবি জানানো নেই। কেন এই পেহলে আপ? যদি বিরোধীরা সবাই এক কাট্টা তাহলে? আমি এই প্রশ্নগুলো নিয়ে আমার সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনায় আসবো। আমি একেবারে প্রথমে কংগ্রেসের সঙ্গে পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন সন্দীপা। সন্দীপা, আপনার কাছে আসবো। মূলত আমার দুটি প্রশ্ন নিয়ে। প্রথম, দ্বিতীয় যে অগ্নিবাণ আমার, মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সম্পর্কে রসায়ন খুবই নিশ্চিত। এই রসায়ন দিয়েই তো 2001-এর জোটটা হয়েছিল, যে জোটে অনেক কংগ্রেস সাংসদ তারা জিতেছিলেন 98-এর ভোটে বা তার আগের ভোটগুলিতে, বা কংগ্রেস ডমিনেটেড বলে আমরা যেগুলোকে জানি। সেই সমস্ত এলাকাতেও কংগ্রেস বিধায়করা টিকিট পাচ্ছেন না, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে গিয়েছিলেন, ভোট কেটেছিলেন, এবং শেষমেশ তার ফলে 2001-এ এ রাজ্যের হয় এবার নয় নেভার স্লোগানে একটা পরিসমাপ্তি ঘটেছিল ব্যর্থতার মধ্যে দিয়ে। সন্দীপা, আপনার কাছে আমার প্রশ্ন, এত কিছুর পরেও সোনিয়া গান্ধী সেবার অফিসিয়াল কংগ্রেসে এমন কাউকে টিকিট দেননি যে টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে। তাতে কিন্তু জোটের সাফল্য আসেনি। আর সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যের রসায়নটাকে সামনে রেখে জোট যদি একটা তৈরি হয়েও যায় ওপর থেকে, নিচের তলায় আপনাদের দলের নেতারা, কর্মীরা পশ্চিমবঙ্গ অন্তত মানবেন। আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্বের গুণকে, সাফল্যকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে হজম করতে পারেন না, স্বীকার করতে পারেন না যে পশ্চিমবঙ্গে কংগ্রেসটা আসলে তৃণমূল কংগ্রেসেই চলে গিয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে। অনির্বাণ বাবু, আপনি যে আমাকে প্রশ্নগুলো করলেন, সবার প্রথমে আমি জোট নিয়ে আসি। জোট নিয়ে যে জল্পনা কল্পনা ইত্যাদি ইত্যাদি চলছে মার্কেটে, বাজারে, এখনো সেই জোটটা হয়নি। একটা সৌজন্য, একটা কার্টেসি ভিজিট হয়েছে দিল্লিতে, মাননীয়া গেছেন, গিয়ে সোনিয়া গান্ধীজির সাথে আমাদের যারা মানে উচ্চস্তরীয় নেতা নেতৃত্বগণ আছে তাদের সাথে দেখা করেছেন। এখনো কিন্তু জোটের কথা কোনো পক্ষ থেকেই আসেনি। তো সুতরাং দুঃখের বিষয়, আমি কাউকে এই প্রশ্ন নিয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করে বা এই নিয়ে যদি কেউ জল্পনা কল্পনা করে, তাদেরকে আমরা সুখবর দিতে পারবো না এই মুহূর্তে। আর এটা সুখবর না দুঃখের খবর আমরা জানি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নিচু তলার কর্মী, আমাদের পার্টিতে কোনো কর্মী, সে আমি হই বা বুথ স্তরীয় কোনো কর্মী হোক না কেন, কেউই নিচু তলার কর্মী নয়। সেটা হতে পারে 45-50 মিনিটের আলোচনা, সব মিলিয়ে চাপান নিয়ে প্রায় 1 ঘন্টার আলোচনায় সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তাহলে আলোচনাটা হলো কি নিয়ে? যদি জোট নিয়ে আলোচনা না হয়ে থাকে, আনন্দ শর্মা এলেন, কমলনাথ এলেন, অভিষেক মনু সিংভি এলেন, সবাইকে এই মুহূর্তে দিল্লির আবহাওয়া সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবহিত করতে এসেছিলেন। না না, অবশ্যই একটা তো পলিটিক্যাল একটা ডিসকাশন হয়েছে, একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হয়েছে, কিন্তু জোট নিয়ে কি কথা হয়েছে না কি হয়নি, জোট আদৌ হবে কি হবে না, সে নিয়ে আমরা কোনো রকম কোনো ইঙ্গিত পাইনি। দেখুন, একটা কথা বলে রাখি অনির্বাণ বাবু, বিরোধী আসনে আমরা আছি এই মুহূর্তে, কংগ্রেস আছে। কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধিতা করা এই ভারতবর্ষে, এই ভূ ভারতবর্ষে অসম্ভব ব্যাপার। কংগ্রেসকে বাদ দিয়ে কেউ যদি ভাবে যে বিজেপির বিপক্ষে লড়বে, লড়াই করবে জাতীয় স্তরে গিয়ে, সেটা তাহলে অলীক কল্পনা হবে। কংগ্রেস আজকে থেকে না, বহু বছর ধরে, শুরু থেকে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে, বিজেপির যে মেন্টালিটি, এই কারণে কি আপনারা সকলের মধ্যে একটু বেশি সমান এই উঁচু আসনটা চান? যতক্ষণ এই উঁচু আসনটা না বরাদ্দ হচ্ছে ততক্ষণ আপনারা জোট নিয়ে কোনো আলোচনার কথা অন্তত প্রকাশ্যে বলবেন না? এখানে উঁচু আসন নিচু আসন বলে কিছু নেই। এখানে
পাবলিক ইন্টারেস্টে আমাদের কাজ করতে হবে অনির্বাণ বাবু, সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। পাবলিক ইন্টারেস্ট, পাবলিক এখন কি চাইছে? পাবলিক এখন চাইছে না যে মোদী সরকারটি আর থাকুক এই ভারতবর্ষের বুকে। এখন আর আছে দিন তো নেই আমাদের কাছে, বলুন না আপনি, আছে দিন আছে? এই যে ক্রোনোলজি নিয়ে যে কথাগুলো হচ্ছে অনির্বাণ বাবু, ক্রোনোলজিটা এখন কি চলছে? এখন কিছুদিন আগে ছিল হিন্দু মুসলিম, তারপর ক্রোনোলজি পাল্টে হয়ে গেল ব্রাহ্মণ দলিত, এখন হয়ে গেছে স্টেট ভার্সেস স্টেট, এখন হয়ে গেছে ট্রাইবাল নন ট্রাইবাল। তাহলে আপনি বলুন, ক্রোনোলজি পাল্টাচ্ছে, সেখানে উচ্চ স্তরীয় নিচু স্তরীয় বলে তো লাভ নেই। পাবলিক ইন্টারেস্টে কাজ করতে হবে। পাবলিক কি চাইছে, জনসাধারণ কি চাইছে? আপনার কি ভালো লাগছে 105 টাকা প্রতি লিটার? তাহলে আপনাদের অপেক্ষাটা কিসের? কে নেতৃত্ব পাবেন তার অপেক্ষা, মানে ওটা ডিসাইড হলে তবে জোট তৈরি হবে? না, নেতৃত্ব এখানে মুখ এখনো 2024 অনেক দূর, অনেক দূর। এখনো বাচ্চাই হয়নি, বাচ্চার নাম রাখার কল্পনা চলছে। 2024 অনেক দূর। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশ যে একটা কি বলবো আগুনের মধ্যে দাঁড়িয়ে বেশ, আমি আছে, তৃণাঙ্কুর বাবুর কাছে যাই। চলছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদম, মুখপাত্র সেটা- তৃণাঙ্কুর ভট্টাচার্য আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। তৃণাঙ্কুর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন পাঞ্জাবে ভোট সামনের বছর, উত্তরপ্রদেশে ভোট, 22-23 মিলে 8টি বিধানসভার ভোট রয়েছে, 8টি রাজ্যের ভোট রয়েছে। এখন থেকেই প্রস্তুতিটা শুরু করা দরকার। আর এই যে সন্দীপা বসে রয়েছেন আমার সঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসেবে, সন্দীপা বলছেন যে দিল্লি এখনো অনেক দূর, নেতার প্রশ্ন, নেতৃত্বের প্রশ্ন, এগুলো আলোচনা করার অনেক সময় পড়ে রয়েছে। আমার প্রশ্ন, তৃণাঙ্কুর, আপনি যদি শুনে থাকেন শুরুর দিক থেকে আমাদের বিশেষ প্রতিবেদনটি, মমতা বন্দ্যোপাধ্যায় 97 সালে এআইসিসির যে অধিবেশন থেকে নিজেকে কার্যত দল থেকে আলাদা করে নিয়েছিলেন, তারপরে আনুষ্ঠানিক বিচ্ছেদ করতে আরো কিছুটা সময় লেগেছিল, কিন্তু কার্যত সেদিনই ওই যে কথাটি বলেছিলেন যে ওটা ইনডোর, নেতাজি ইনডোরে হচ্ছে, ওটা ইনডোর কংগ্রেস আর আউটডোরে আমরা রয়েছি, অর্থাৎ রাজপথে জনতার ইস্যুতে মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবার জন্য যে কংগ্রেসটা, তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে, সেটা তিনি সেদিনকে বুঝিয়ে দিয়েছেন। আমরা দেখেছি রাজ্যের রাজনৈতিক ইতিহাস পরবর্তীকালে তাকেই সঠিক প্রমাণিত করেছে। 2011-তে তার নেতৃত্বেই তার ছেড়ে আসা কংগ্রেস দল থেকে কংগ্রেসকে তার সঙ্গে জোট করে রাজ্যে বামফ্রন্টকে পরাজিত করতে হয়েছে। আমার প্রশ্ন তৃণাঙ্কু বাবু, এই আউটডোর ইনডোরের কথাটা যখনই আসে, আমি গোটা সফরে, দিল্লি সফরে এসে দেখলাম এই বিরোধীদের যাবতীয় বিরোধিতাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বলছি, কিন্তু আপনাদের ধরে বলছি না। আপনারা সাইকেল চালিয়ে সংসদে আসছেন, আপনাদের প্রতিবাদটা সংসদের বাইরেও আছে, ভিতরেও আছে, রাজপথে নামছেন, আপনাদের বিধায়করা, সাংসদরা, কাউন্সিলররা পশ্চিমবঙ্গের রাজ্যের ভিতরে নামছেন, দিল্লিতে রাজপথে নামছেন। বাকি সব বিরোধীরা তো ইনডোর, শুধু টুইট করছেন। আপনি যদি একটু ইতিহাসটা দেখেন নির্বাণদা, তবে দেখবেন ইতিহাসটা কিন্তু ঠিক একই কথা বলছেন। আজকে সন্দীপাদি কথা বলছিল, আমি তাকে তার বিরোধিতা করতে চাই না, কিন্তু এটা ঘটনা যে সন্দীপাদি বলছিলেন না যে একমাত্রই বিজেপির বিরোধিতা এই কংগ্রেসই শুধুমাত্র একমাত্র করতে পারে। আজকে আমাদের কিন্তু শুধু বিরোধিতা করার সময় নয়, আমি দিদিকে সম্মান জানিয়েই বলছি, আজকে আমাদের জেতার সময় এবং এবার জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি কিন্তু সর্বদাই ইনডোর না করে আউটডোর গেম খেলে এসছেন এবং নিজের কথা পরিষ্কার ভাবে বলে এসছেন। সেটা আজকে নোটবন্দির সময় যেখানে সারা ভারতবর্ষের সব নেতারা চুপ, সেখানে 40 মিনিটের মধ্যে টুইট করে বলেছিলেন নোটবন্দি ভুল, আরবিআই সেটা 2 বছর পর সেই কথা, দিদির কথা সত্যি প্রমাণ করলেন এবং বললেন যে যত টাকা খরচা হয়েছে নোটবন্দি করতে, উল্টে তার থেকে সেই টাকা ফিরে আসে, মানে নোটবন্দি ভুল সিদ্ধান্ত ছিল। টেররিস্ট বন্ধ হয়নি, আতঙ্কবাদীও বন্ধ হয়নি। কৃষক বিরোধী কৃষি বিলের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বলেছে ভুল। এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক কি, এই বিজেপির বিজয় রাত তো আস্তে 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 এগোতেই থাকছিল সব দিকে। আজকে বিজেপির বিজয় রাত এসে থামলো কোথায়? থামলো এই বাংলায়। বিজেপি এখানে নিজের টাকা খরচা করেছে, বিজেপি ইডি সিবিআই সহ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েও তারা নিজেদের 100% দিয়েও এত দিল্লি থেকে নেতারা উড়ে এসছে, প্রধানমন্ত্রী বারবার এসছে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসছে, কিন্তু তারা জিততে পারে। তাই যে বিজেপির বিজয় রাতকে আটকে দেবে তাকেই তো আগামী দিনের নেতা হিসেবে সবাই এগোবে। এর মধ্যে কোনো লড়াই, এর মধ্যে কোনো মানে অবিশ্বাসের ব্যাপার নেই, অদ্ভুতের ব্যাপার নেই। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই স্ট্রেট ড্রাইভ খেলেন, স্ট্রেট ব্যাটে ব্যাট করেন এবং নিজের কথা খুব পরিষ্কার ভাবে রাখেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এত আগে থেকে শুরু করছেন এবং দেখবেন 2019-এও আমরা হয়তো আমি চেষ্টা অবিশ্বাস করেছিলাম। অদ্ভুত লাগা নিয়ে বলছি না তৃণাঙ্কুর, আমার যেটা অদ্ভুত লাগছে আপনাদের এই আন্তরিকতা প্রতিফলন জোটের বাকিদের মধ্যে কেন দেখতে পাচ্ছি না।
কংগ্রেস সংসদের ভিতরে পেগাসাস নিয়ে এত সরব, সংসদের বাইরে একটা কর্মসূচি আপনার চোখে পড়ছে তৃণাঙ্কুর? এই রাজভবনের সামনে একটু হল্লা করা ছাড়া পশ্চিমবঙ্গে এই অন্য আর 5টা রাজ্যে একটু হল্লা করা ছাড়া, আমি বলছি কাজের কাজ, যে কর্মসূচি সাধারণ মানুষকে তাদের ইস্যু করে তোলে এমন একটা বিষয়কে। পেগাসাস তো এমনিতেও তৃণাঙ্কুর বাবু, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি যদি বিষয়টাকে ছোট করে থাকি, কিন্তু আমি সাধারণ মানুষের কথা বলছি। ঠিক যেমন পরমাণু চুক্তি অনেকটা সেরকম, অনেকে বুঝতেই পারছেন এটা খায় না মাথায় দেয়। এই জিনিসকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিশ্রম প্রয়োজন। সেটা কোথায় বিরোধী শিবিরে, আউটডোরে সেটা কোথায়? দেখুন 2024 এখনো লং টাইম বাকি। আজকে তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকে তার দূরদর্শিতার জায়গা থেকে লড়াইটা শুরু করছে এবং নিজের সৈন্য সামন্ত তৈরি করছে বলতে পারেন, যার জন্য তৃণমূল কংগ্রেস এত আগে থেকে নেমেছেন। আর এই ঘটনাটা সত্যি, যিনি নেতৃত্ব দেবেন তাকে অনেক আগে থেকে লড়তে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষ নেতা বা নেতৃত্ব হিসেবে দেখতে চাইছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সারা ভারত জুড়ে বিজেপি বিরোধী শক্তিরা এককাট্টা হবে এবং আমাদের একটাই লক্ষ্য থাকবে, এই ভারত বিরোধী, এই দেশ বিরোধী, এই সংবিধান বিরোধী শক্তিকে ভারত ছাড়া করা। যতক্ষণ আমরা ভারত ছাড়া করব, আমাদের লড়াই, আমাদের আন্দোলন, তৃণমূল কংগ্রেস প্রয়োজনে একলা লড়ে যাবে সকলকে সঙ্গে নিয়ে। বেশ, এই যে আপনি বলছেন এককাট্টা হবে, আমার এখান থেকেই প্রশ্ন বর্ষিয়ান সাংবাদিক নির্মলবাবু আমার সঙ্গে রয়েছে, নির্মল মুখোপাধ্যায়। নির্মলবাবু, যদি সবাই এককাট্টাই হবেন, তাহলে নেতৃত্বের চেয়ারটাই পেহলে আপ করে ছেড়ে দেওয়া কেন? আসলে কি সবাই চাইছেন না, কেউই চাইছেন না, প্রত্যেকেই চাইছেন না যে ঘন্টা বাঁধার কাজটা তার কাঁধে পড়ুক? তো কোয়ালিশন করেই সবসময় কাজ করেছেন। মমতা পার্টি ফরমেশনের পর থেকে প্রথমে বিজেপির সঙ্গে কোয়ালিশন, তারপরে কংগ্রেসের সঙ্গে কোয়ালিশন, এবং এখন যেটা জোট করেছেন, এখন যেটা উনি চেষ্টা করছেন সেটা হচ্ছে একটা মহাজোট করা। প্রথম যে অ্যাটেম্পটা উনি নিয়েছিলেন 2019-এ, সেটা সাকসেসফুল হয়নি। 2024-এ উনি একটা অ্যাটেম্প নিচ্ছেন। তার কারণ হচ্ছে, আমি আপনাকে বলি, মাটিটা খুব নরম তো। তবে ওনার এই যে 4 দিনের কর্মসূচি আজ প্রায় শেষের মুখে, এবং কালকে উনি ফিরে আসার কথা দুপুরবেলা, আমরা যতটুকু জানি, সেটা হচ্ছে আমার কাছে কিন্তু সব থেকে সিগনিফিক্যান্ট দুটো মিটিং। একটা মিটিং হচ্ছে নীতিন গাডকারি, আর একটা মিটিং সোনিয়া গান্ধী। তার কারণ নীতিন গাডকারি আমরা জানি ইজ এ ডিসেন্টিং ভয়েস ইন বিজেপি, ঠিক আছে? তার কারণ একটা সময় এরকমও ভাবা হয়েছিল যে নরেন্দ্র মোদীর বদলে তার নাম প্রজেক্ট করা যাবে কিনা 2014 সালের আগে। সে নিয়ে অনেক সমস্যা হয়েছে, তখন দিগ্বিজয়ের নাম এসেছিল, ওনার নাম এসেছিল, অনেক নাম এসেছিল। যাই হোক, পার্টি ঠিক করেছে, সিদ্ধান্ত নেয় যে নরেন্দ্র মোদীকেই করা হবে। সম্প্রতি নীতিন একটা স্টেটমেন্ট করে যে আমাদের দেশে এতগুলো ভ্যাকসিন প্রডিউসিং সংস্থা আছে, সেখান থেকে মাত্র 2 জনকে কেন দেওয়া হয়েছে। পরে অবশ্য তাকে ওটা গিলতে হয়, উনি বেশি দূর এগোতে পারেননি ওটা নিয়ে, কিন্তু একটা ডিসেন্টিং ভয়েস ছিল। আমার কাছে কিন্তু নীতিন গাডকারিকে মিট করা, এতগুলো বিজেপি লিডার আছে, কিন্তু মমতা যে ওকে ঠিক বার করেন এবং কেন গেলেন, সেটা আমার কাছে খুব একটা, সাংবাদিক হিসেবে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট। আর সোনিয়া গান্ধীর সঙ্গে মিট করা, দেখুন আমি যতটুকু সাংবাদিক হিসেবে আপনার কাছে অত্যন্ত কৌতূহলের বিষয়, এবং আপনার কাছে একটু অন্যরকম থেকেছে। আমি আসবো নির্মলবাবু, আমার আজকে অনির্বাণের অগ্নিবাণের মূল প্রশ্ন, অর্থাৎ ব্রহ্মাস্ত্র এতক্ষণ পর্যন্ত জানি আলোচনা করেছি, সেই প্রসঙ্গে একটু আসি। চাই সেই আলোচনার ভিত্তিতেই উঠে আসা আজকের ব্রহ্মাস্ত্র, অনির্বাণের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্র। উত্তরপ্রদেশের ভোট, যে ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে প্রস্তুতির কথা বলছেন, সেটা আসলে এই নরেন্দ্র মোদী বিজেপি বিরোধী জোটের প্রস্তুতি ম্যাচ না উদ্বোধনী সঙ্গীত? আসলে কি বিরোধী শিবির এই ভোটের ফল দেখে তবেই কমিট করতে চাইছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা চাইছেন সেটা মেনে উত্তরপ্রদেশ ভোট থেকেই সিরিয়াসলি বিজেপি বিরোধিতার রাস্তা তৈরি হবে, পথে নামবেন বিরোধীরা? আমি এই প্রশ্ন নিয়েই অনির্বাণের অগ্নিবাণের বাকি অংশে, বিতর্কের বাকি অংশে আলোচনা করবো। আমি সন্ময়বাবু আপনার কাছে যাচ্ছি, বিজেপির তরফ থেকে আপনি রয়েছেন আমি জানি। সন্ময়বাবু, এতক্ষণ পর্যন্ত আমি যে প্রশ্নগুলি রাখছিলাম তা বিরোধী জোট সংক্রান্ত, ফলে এখানে আপনার উত্তর দেওয়ার মতো কিছু ছিল না বলে আমি আপনার কাছে আসি না। আমি এবার নির্দিষ্টভাবে আপনার কাছে আসবো দুটি প্রশ্ন নিয়ে। এক, উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফলের দিকে গোটা দেশ তাকিয়ে থাকে, তার কারণ এটা কাহাবাত সবচেয়ে পুরনো যে উত্তরপ্রদেশ যার, ভারত তার সবচেয়ে বেশি সংখ্যায় সাংসদ পাঠায় উত্তরপ্রদেশ, এবং সেখানে এই মুহূর্তে আপনারা নিরঙ্কুশ। একজন বিজেপি নেতা হিসেবে, সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপির হয়ে লড়া একজন নেতা হিসেবে আপনার কি মনে হয়
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী, মোদী বিরোধী, নারী স্পন্দন যা বুঝছেন একজন জননেত্রী হিসেবে, সেটা কি এই উত্তর ভারতে এসে নয়াদিল্লিতে রাজধানীতে এসে মিলছে না? তার কারণ একটাই, হিন্দি বলয় রাজনীতিকরা অনেক সাবধানী, তারা উত্তরপ্রদেশ না দেখে পথে নামবেন না। সন্ময়বাবু, অনির্বাণ, আমি প্রথমেই আপনাকে বলি, আমি মূল উত্তরপ্রদেশে যাওয়ার আগে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার বলে বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের এই যে দিল্লি সফর, এটাকে আমার যেটা বারবার মনে হয়েছে, এটা একটা ইমেজ বিল্ডিং এক্সারসাইজ, জাতীয় নেত্রী হওয়ার চেষ্টা করা এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে নিজের অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানো। আমরা কিন্তু এই 3 দিনের মধ্যে কোথাও কোনো রাজনৈতিক দলের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনো স্বীকারোক্তি দেখিনি। পয়েন্টটা কিন্তু আমার বারবার মনে হয়েছে। এক, দ্বিতীয়ত রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে চায় পর চর্চা করতে গেলেন। আমরা বেরিয়ে আসার পর সচরাচর এর আগে অতীতে একাধিকবার দেখেছি, আপনিও হয়তো দেখেছেন, যে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে প্রেস বাইট দিয়েছেন। সেখানে দরজার ভেতর থেকে সোনিয়া এবং রাহুল হাত নেড়েছেন, মমতা বেরিয়ে এসছেন। এগুলো কিন্তু আমার চোখে লাগার বিষয় বলে আমি বলছি। এবার আসছি উত্তরপ্রদেশের বিষয়। উত্তরপ্রদেশের বিষয় নিয়ে যখন, অবশ্যই উত্তরপ্রদেশের ইলেকশনটা ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত রাজনৈতিক দল, উত্তরবঙ্গের রাজনৈতিক দলগুলোর কাছে খুব ইম্পর্টেন্ট। গতকাল আমি যদি ভুল না বলি, মায়াবতী একটা টুইট করেছেন যেখানে পরিষ্কার বলেছেন, আমরা একলা চলবো, সমাজবাদী পার্টির সঙ্গে কোনো অ্যালায়েন্স নয়, দৃঢ় ভাষায় কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। যদি এটা সত্য হয়, এক। দ্বিতীয়ত হচ্ছে, কংগ্রেসের যিনি উত্তরপ্রদেশের সভাপতি, আমার নামটা মনে করতে পারছি না, তিনিও প্রেস স্টেটমেন্ট করেছেন গত পরশুদিন, যে আমরা কারোর সঙ্গে একলা লড়বো না, আমরা কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্টে লড়বো না, আমরা একলা লড়বো। কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, এটা বোঝা যাচ্ছে যে সমাজবাদী পার্টির সঙ্গে কিন্তু বিএসপির অ্যালায়েন্স এখনই ভাঙনের মুহূর্তে, এবং চূড়ান্ত একটা ভাঙনের রূপরেখা দেখা যাচ্ছে। বারবার উত্তরপ্রদেশে বিভিন্ন ঘটনায় সেটা প্রতিভাত হচ্ছে। আমার এই জায়গায় দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে, যেখানে একটা ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে, যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মহাজোট, এই যে মহাজোটটা মহাঘোট, কেন ভারতবর্ষের মাটিতে আমরা তো বহুবার দেখেছি চন্দ্রশেখরের সরকার, দেবগৌড়ার সরকার, আঞ্চলিক শক্তির দড়ি টানাটানি সরকার, মিলিজুলি সরকার, কেউ কাউকে নামানা সরকার, অকালে পতনের সরকার দেখেছি। ভারতবর্ষের মানুষকে এটা বিচার করতে হবে যে শেষ পর্যন্ত সেই দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে ধাবিত করার চেষ্টা করছেন ভারতবর্ষের মানুষকে, আপনারা আপনাদের রাজনৈতিক বিরোধীদের জায়গা থেকে বলবেন, কিন্তু আমিও স্মৃতি থেকে এটা মুছে দিতে পারি না যে অটল বিহারী বাজপেয়ী 24টা দলের একটি জোট সরকার চালিয়েছেন, এবং সেই সরকারও 6 বছর বা 5.5 বছরের, 98 থেকে 99 এক, এবং 99 থেকে 2004-এ 6 মাস আগেই নির্বাচন হয়, 4.5 বছর। এই সব মিলিয়ে 5.5 বছর যে খুব সুখে স্বস্তিতে বাজপেয়ীজি কাটিয়েছেন এমনটা নয়। নয়াদিল্লিতে সেই সময় রীতিমতো চালু কাহাওয়াত ছিল ললিতা মমতা সমতা, অর্থাৎ সমতা বলতে এক্ষেত্রে জয়া জেটলিকে মিন করা হতো, আর ললিতা বলতে জয়ললিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই 3 জনকে ট্যাকেল করে মেয়াদ পূর্ণ করবেন অটল বিহারী বাজপেয়ী নির্বিবাদে। এটা কিন্তু অনেকেই ভাবতে পারেননি। কিন্তু আমি সেখানে যাচ্ছি না। কোয়ালিশন পলিটিক্স, তার সাফল্য, তার ব্যর্থতা, সাফল্যের সঙ্গে সেটাকে পরিচালনা করার ক্ষেত্রে কুশলতা, নিশ্চিতভাবে সেগুলো অন্য আলোচনার বিষয়। কিন্তু আমার আলোচনার আজকের যেটা বিষয়, বিরোধী জোট আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চেয়েছেন এই সফরে এসে সেভাবে পাকছে কিনা, পাকলো কিনা, তার কোনো শুরুয়াত অন্তত দেখা গেল কিনা। আমি আবারও তৃণাঙ্কুর আপনার কাছে ফিরবো। যে কথাটা আমি সন্ময়বাবুর কাছে বলেছিলাম সেটা আপনার কাছে অন্যভাবে পেশ করছি। এই যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে পথে দেখা যাচ্ছে না, তার কারণটা কি আসলে এইটাই, এরা আসলে অনেক মেপে ঝুঁকে পথ চলতে ভালোবাসেন। যে মাপা জোকার রাজনীতি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, তার ক্লিয়ার কনভিকশনের রাজনীতি, এটা ঠিক বুঝছি তো এটার বিরুদ্ধে যেতে হবে যে কোনো মূল্যে। কিন্তু এখানে ঠিক এভাবে সবাই ভাবেন না। উত্তরপ্রদেশ না দেখে আদৌ বিরোধী জোট তৈরি করার কাজে কেউ সিরিয়াসলি এনগেজড হবেন, এটা আপনারা বিশ্বাস করেন? দেখুন, আবার বলছি, টু আর্লি টু সে। সবে বিধানসভা নির্বাচন গেল, এখনো লোকসভা নির্বাচন আছে, 3 বছর দেরি। আপনি যদি একই মনে করেন যে বিরোধীরা তার সব পরিকল্পনা সামনাসামনি এসে দেখিয়ে দেবে, তবে আপনারা ভুল মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী জোটটার নেতৃত্ব দিতে চলেছেন। একজন নেতা সেই হয় যে সকলকে নিয়ে চলতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বিভিন্ন দলের বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য রয়েছে, প্রত্যেকের কথাবার্তা, প্রত্যেকের চিন্তা ভাবনা এবং প্রত্যেকের রাজনৈতিক সমীকরণ আলাদা, চাইলেই কিন্তু এত সহজে মিল খাওয়ানো যায় না। তাই সবকিছু
মধ্যে থেকে দাঁড়িয়ে আমাদের একটা জিনিস শুধু বুঝতে হবে, আমরা সবাই মানছি বা বুঝছি, এই দেশের স্বার্থে, ছাত্র যুবর স্বার্থে, দেশের বেকারত্বের হারের বিরুদ্ধে, পেট্রোল ডিজেলের এই মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজকে আমাদেরকে একজোটকে লড়তে হবে। এবং সেই লড়তে হওয়ার জন্যই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন। বেশ, আগামী আমি দিনে আপনার মমতা কথা সূত্র ধরে বন্দ্যোপাধ্যায়কে নির্মলাবাবুর কাছে সবাই- আসবো, সময় আমার একেবারে কম। নির্মলাবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় জিডিপির নতুন ডেফিনিশন দিচ্ছেন, গ্যাস, ডিজেল, পেট্রোল, অথচ রাজধানীর রাজপথে এই কদিনে কোথাও এমনকি যন্তর মন্তর পর্যন্ত নির্দিষ্ট জায়গা প্রতিবাদ বিক্ষোভের, সেখানেও আমি আতিপাতি করে খুঁজেও একটি বিরোধী দলের একটি বিক্ষোভ কর্মসূচির সন্ধান পাইনি যেখানে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হচ্ছে। এখানেই আমার প্রশ্ন, জনজীবনের প্রাত্যহিক চাহিদার সঙ্গে, ভালো থাকার সঙ্গে খারাপ থাকার সঙ্গে যুক্ত বিষয় নিয়ে না লড়ে বিরোধী জোট কি আদৌ দানা বাঁধবে? ওই ইনডোরেই থেকে যাবে না নির্মলবাবু? দেখুন, আপনারা যে কোশ্চেনগুলো তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 6-7 বারের পার্লামেন্টেরিয়ান, 3 বারের চিফ মিনিস্টার, এগুলো সব উনি জানেন, এগুলো সব উনি বোঝেন, ভাবার কোনো কারণ নেই, উনি সব জানেন। এবার ঘটনাটা তারপরে উনি এটা করছেন কেন? আপনি দেখবেন একটা জিনিস, যে মমতা এই যে ইমেজ বিল্ডিং এর কথা সোমনাথবাবু একটু আগে বললেন, এই ইমেজ বিল্ডিং এর আমি ওনার সঙ্গে খুব একটা একমত নেই। মমতা যেটা দেখে নিতে চান সেটা হচ্ছে যে ভারতবর্ষে কংগ্রেস হচ্ছে একমাত্র দল যে বিজেপির সঙ্গে 204টা আসনে একদম ডাইরেক্ট কনফ্রন্টেশনে আছে। এবার কংগ্রেস, মমতার চিরকালের সমস্যা কংগ্রেস নিয়ে। কারণ আমার মনে আছে আপনি যে প্লেনারির কথা বললেন, এই প্লেনারিতে আমি ছিলাম, তখন কি হয়েছিল, কি বৃত্তান্ত, সীতারাম কেশরী ছিলেন, হ্যাঁ সব কিছুই, এবং মমতাকে দল থেকে বের করে দেওয়া নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, সেগুলো মনে আছে আমার। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে মমতার সমস্যা কংগ্রেস নিয়ে, সেটা মমতা একটু পালসটা ফিল করে নিতে চায়। কারণ মমতা এটা জানেন যে কংগ্রেসকে সামনে নিয়েই এগোতে হবে। আর আরেকটা জিনিস ভাববেন যে মমতা কিন্তু খুব ব্যালেন্স করে চলেন। মমতাকে অত মানে জিনিসটা শুধু ইমেজ বিল্ডিং এর জায়গা উনি রাখেন না। উনি দেখুন এখানে এসেছেন জোট করতে, প্রথমে কিন্তু কথা বলছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রশাসনিক কথাবার্তা হচ্ছে, কিন্তু সেখানে কিছু কথা হচ্ছে যেটা কনফিডেন্সিয়াল, যেটা উনি বলতে রাজি হচ্ছেন। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট। তারপরে উনি একটা ডিসেন্টিং ভয়েসকে পিক আপ করছেন, যার নাম নীতিন গাডকারি, এবং তারপরে যাচ্ছেন কুইন মাদার, যাকে উনি কুইন মাদার বলতেন, যে সোনিয়া গান্ধী, এবং সেইখানে গিয়ে ওনার কি কথাবার্তা হচ্ছে, কি বৃত্তান্ত, এটা জোটের একটা পরিকল্পনা হচ্ছে। আসলে কংগ্রেসটা খুব বড় ফ্যাক্টর, মমতা এটা জানে। কারণ পশ্চিমবঙ্গে যে 54টা অ্যাডিশনাল আসন 2016 পরে মমতা পেয়েছে, তার মধ্যে কংগ্রেসের 29টা আছে আর বামেদের 25টা আছে, এবং 209 থেকে উনি কিন্তু 160টা মাত্র রিটেন করেছে। এগুলো সব জানো, সুতরাং এগুলো নিয়ে আলোচনার দরকার নেই। উত্তরপ্রদেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ধরুন, আমি কালকেও বলেছি আপনাদের এই চ্যানেলে, অজয় সিং বিস্ট জিতে গেলেন, এবং অজয় সিং বিস্ট মানে আমাদের যোগীরাজ, ঠিক আছে, উনি যদি জিতে গেলেন, আরএসএস যদি পেছন থেকে বিজেপিকে চালায়, যেটা অনেকের ধারণা, আমি এটা অ্যাকসেপ্ট করি না, যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে যে তাকে যদি প্রাইম মিনিস্টার হিসেবে বিজেপি প্রজেক্ট করে, তখন এই যে জোট, যে নরেন্দ্র মোদী বিরোধী যে জোট, তখন কিন্তু পুরো জোটটা পাল্টে যাবে। যখন আমরা এখানে দেখেছিলাম যে জ্যোতিবাবু হাইলি আনপপুলার হয়ে যাচ্ছে, সেন্ট্রাল কমিটি পলিট ব্যুরো, আমার সময় একেবারে শেষ। অত্যন্ত ইন্টারেস্টিং একটা পয়েন্ট দিলেন আপনি নির্মলবাবু, আলোচনা একেবারে শেষ পর্বে এসে। থিসিস যদি বদলে যায়, তাহলে কি অ্যান্টিথিসিসের যে আয়োজন সেটা একটু নড়বড়ে হয়ে পড়বে না? আর সেটা আন্দাজ করেই কি, বা তেমন কোনো আশঙ্কা সম্ভাবনা আছে বলেই কি বিরোধী শিবিরও অনেকটা সাবধানী? একই সঙ্গে আপনি যেমনটা বলছিলেন নির্মলবাবু, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা ব্যালেন্স করে থাকছেন, ব্যালেন্স করে চলছেন। আমার অনির্বাণের বিতর্ক পর্ব শেষ করবার সময় হলো, কিন্তু বাংলা মানে শেষ পাতে মিষ্টি, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে এসছেন, তাই শেষ পাতে একটা অন্যরকম মিষ্টির কথা বলবো। বাংলার রাজনীতিতে যে মিষ্টি কোন সময় থেকে, মানে অনাদি অনন্তকাল থেকে বোধহয় স্বাধীনতা সংগ্রামের সময় থেকে যা অন্যতম অঙ্গ, বুদ্ধিজীবীরা ছাড়া বাংলার রাজনীতি হয় না। যে বুদ্ধিজীবীরা পরিবর্তন চাই হোর্ডিংয়ের সামনের সারিতে মুখ হয়ে দাঁড়িয়েছিলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শবানা আজমি এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ জাভেদ আখতার দেখা করতে এসেছিলেন। আমার প্রশ্ন ছিল রিপাবলিক বাংলার তরফ থেকে জাভেদ আখতারের কাছে, পরিবর্তন চাইয়ের 2009-2010-এর পরিবর্তন চাইয়ের অনুকরণে এবার কি
দেশেও পরিবর্তন চাইয়ের স্লোগান তুলবেন বুদ্ধিজীবীরা, তোলা উচিত বলে মনে করছেন তিনি। জাভেদ আখতার আমার প্রশ্নের উত্তরে, রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তরে কি বললেন সেটা শুনিয়েই আজকের এই বিতর্ক পর্ব শেষ করব। একটা বিরতিতে যাবো, আর বিরতির পর ফিরে আসবো এই মুহূর্তের সব থেকে বড় খবরগুলো নিয়ে ব্রেকিং নিউজ সেগমেন্টে অনির্বাণের অগ্নিমানে রিপাবলিক বাংলায়। সঙ্গে থাকুন। सामने आके कि वो कहे थे कि परिवर्तन चाहिए, दैट मीन्स वी आर फॉर द चेंज। क्या आपको लगता है आप देश भर में इंडिपेंडेंस को ऐसे ही सामने आके ये दावा रखने की, ये डिमांड करने की, ये आवाज उठाने का लेना मैं सबके लिए तो फैसला कर नहीं सकता, लेकिन ये जरूर कर सकता हूँ कि मुझे जरूर लगता है कि कुछ परिवर्तन आने রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে ফিরে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজগুলো নিয়ে। সবচেয়ে বড় ব্রেকিং যে খবরে চোখ রাখবো, আপনারা জানেন রিপাবলিক বাংলায় প্রথম রাজ কুন্দ্রার সঙ্গে যুক্ত একটি র্যাকেটের সন্ধান পায় নিজেদের ইনভেস্টিগেশনে, অন্তর্তদন্তে এই খাস কলকাতার বুকে নিউ টাউনে। এবং সেই র্যাকেটের প্রত্যেক দিন আরো নতুন নতুন দিক সামনে আসছে। যেমন আজকে এসছে ইয়াশ ঠাকুর, বিদেশ থেকে যে এই র্যাকেট পরিচালনা করত, ইয়াশ কুন্দ্রার হয়ে কাজ করত, যার তত্ত্বাবধানে নিউজফ্লিক্সের এই শুটিংয়ের পয়সা আসতো এবং যে পয়সা পাঠাতো এবং যার মাধ্যমে পয়সা পেয়ে, টাকা পেয়ে, অর্থ পেয়ে এই কাজ করত, শুটিংয়ের আয়োজন করত এখানকার নন্দিতা দত্ত বা মৈনাক ঘোষরা। এবার সেই ইয়াশ ঠাকুরের বিরুদ্ধে আরও একজন মুখ খুললেন। কে, কোথায়, কিভাবে, বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। পিঙ্কি, তোমার কাছ থেকে জানতে চাইছি এই সম্পর্কে। দেখো অনির্বাণ, রিপাবলিক বাংলার খবরের জের এবং সেই খবরের জেরে এক এক করে যারা অভিযোগকারী, যারা এতদিন পর্যন্ত মুখ খুলতে ভয় পাচ্ছিল, তারা কিন্তু এবার ক্যামেরার সামনে আসছে। এমনই এক অভিযোগকারী আমাদের সামনে এসছে এবং আমাদের হাতে এসেছে তার সাথে ফেসবুক চ্যাট ইয়াশ ঠাকুরের। এই ইয়াশ ঠাকুর যে ইনভিজিবল ম্যান কিংবা মিস্টার ইন্ডিয়া যাই বলি না কেন কম হবে, কারণ এর কণ্ঠস্বর শুনেছে প্রায় সকলেই, এমনকি মিডিয়া পার্সোনালরাও, কিন্তু তার কোনো রকম ছবি বা তাকে কেমন দেখতে তা কিন্তু কেউ জানে না। তেমনই এক অভিযোগকারীর সঙ্গে দেখা আমাদের কথোপকথন হয় এবং তার জবানিতে যেমন উঠে আসে যে ডকুমেন্টারি শ্যুট হবে বলে তাকে হায়ার করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ভিডিওগুলো তাকে এডিট করতে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আসলে কিছু অ্যাডাল্ট এবং পর্নোগ্রাফি কন্টেন্ট রয়েছে এবং তারপরে সেই ভিডিও এডিট তিনি করেছিলেন, এটাও তিনি স্বীকার করে নেন, কারণ লকডাউনের সময় চাকরি ছিল না, টাকা ছিল না। একটা ভিডিও এডিট করার পরই সে সেইটাকে ছেড়ে দেয় এবং তারপর থেকে ইয়াশ ঠাকুরের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তারপরই অন্তিম পরিণতি আজকে সকালে ইয়াশ ঠাকুরের যে দুজন সাক্ষাৎ এখানে ছিল বা দুজন বলা যেতে পারে র্যাকেটের কিংপিং এখানে ছিল, অর্থাৎ মৈনাক এবং অবশ্যই নন্দিতা দত্ত, তাদের দুজন ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার হয়েছে। এবার প্রশ্ন উঠছে, এবার কি তাহলে কান ছেড়ে মাথার দিকে হাত বাড়াবে পুলিশ? কারণ কান দুজন অ্যারেস্ট হয়েছে, এরকম কতজন যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো কলকাতা নয় পুরো রাজ্য এবং দেশ জুড়ে। এখানে তোমাকে আমার প্রশ্ন, পিঙ্কি, এখানে তোমাকে আমার প্রশ্ন, এই নন্দিতা এবং মৈনাক তোমাকে দেওয়া তাদের টেলিফোনিক সাক্ষাৎকারে তাদের সমস্ত কুকীর্তির কথা একরকম স্বীকার করতে বাধ্য হয় তোমার জেরার সামনে পড়ে এবং রিপাবলিক বাংলার সেই অন্তর্তদন্তে উঠে আসার তথ্যই এখন প্রত্যেক দিন তদন্ত যেভাবে অগ্রগতি হচ্ছে তার সঙ্গে একেবারে হুবহু মিলে যাচ্ছে। নতুন নতুন ধারা সংযোজিত হচ্ছে, তদন্তে নতুন নতুন অ্যাঙ্গেল মোড় আসছে। আমার এখানেই প্রশ্ন পিঙ্কি, যে কোথাও কোনোভাবে কি এই মৈনাক এবং নন্দিতাকেই ইয়াশ ঠাকুর বা রাজকুন্দ্রার সঙ্গে যুক্ত পর্ন র্যাকেটের কলকাতার কিংপিন বলতে পারি, নাকি পিছনে আরও বড় কোনো মাথা আছে যারা এখনো সামনে আসেনি? একটি 5 স্টার হোটেলে শুটিং চালানো শুধুমাত্র এই দুজনের পক্ষে সম্ভব, এই দুজনের যোগাযোগে সম্ভব। পিঙ্কি, দেখো একেবারেই নয় অনির্বাণ, এবং এখানে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ। কারণ লিঙ্কটা একটু তোমাকে স্পষ্ট করে দেবো অনির্বাণ, যে রাজ কুন্দ্রা এবং ইয়াশ ঠাকুর কি করে কানেক্টেড। ইয়াশ ঠাকুরকে কখন লুকআউট নোটিশ পাঠানো হয়? রাজ কুন্দ্রা যখন গ্রেফতার হয় পর্ন কাণ্ডে তারপরে কিন্তু লুকআউট নোটিশ জারি হয় এই ইয়াশ ঠাকুরের বিরুদ্ধে, অর্থাৎ যে কিনা অন্যতম ঘনিষ্ঠ সাক্ষাৎ ছিল বলে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ মনে করছিল। অন্যদিকে এবার লিঙ্কটা কি করে কলকাতার সঙ্গে মিলে যাচ্ছে? এই ইয়াশ ঠাকুর সেই ইয়াশ ঠাকুর যে কিনা অরবিন্দ শ্রীবাস্তব আসল তার পরিচয়। এই অরবিন্দ শ্রীবাস্তব কিংবা ওরফে যশ ঠাকুর, আমরা যাই নাম দিই না কেন,
তারই অ্যাপে এই নিউ টাউনের সমস্ত ভিডিও কিন্তু আপলোড হতো। এমনকি প্রত্যেকটা অভিযোগকারী, আজকে যে অভিযোগকারী আমাদের সঙ্গে কথা বলেছেন, কিংবা যে অভিযুক্তরা অর্থাৎ মৈনাক এবং নন্দিতা তারা গ্রেফতার হওয়ার আগে যে ইয়াশ ঠাকুরের কথা আমাদের বলেছিলেন, তার অ্যাপ কিন্তু সেই অ্যাপ যে অ্যাপে এই ভিডিওগুলোকে পোস্ট করা হতো। অর্থাৎ এই সমস্ত লিঙ্ক মিলিয়ে বলে দেওয়া হচ্ছে মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চ কিংবা কলকাতার যশ ঠাকুর অথবা সিঙ্গাপুরের বিদেশি লিঙ্ক অথবা মৈনাক নন্দিতার যে লিঙ্ককে আমরা ধরি না কেন, সমস্ত লিঙ্ক গিয়ে কিন্তু একই জায়গায় মিলে যাচ্ছে। অর্থাৎ সমস্ত লিঙ্ক রাজকুন্দ্রা, ইয়াশ ঠাকুর একেবারে এই সবটাই আসলে ইন্টারকানেক্টেড, এবং এই যোগাযোগ, এই নেটওয়ার্ক আসলে যে কত বড় এই মুহূর্তে, সেটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন এই কাণ্ডে। পিঙ্কি, তুমি নিশ্চিতভাবে নজর রাখো এই ঘটনার দিকে এবং এই তদন্তের অগ্রগতির দিকে। আর নতুন নতুন কোন অ্যাঙ্গেল উঠে আসছে, তদন্তে নতুন কি তথ্য বা সূত্র উঠে আসছে, আমরা নিশ্চিতভাবে আমাদের দর্শকদেরকে অবহিত করবো। চলে আসি পরের খবরে, পরের ব্রেকিং নিউজ। এবার একেবারে আদালত চত্বরের ভিতরেই দুই আইনজীবী বিদ্যুৎস্পৃষ্ট হলেন। চমকে ওঠার মতো ঘটনা, শিউরে ওঠার মতো ঘটনা হলেও কিন্তু ঘটনাটা সত্যি, এবং সেই ঘটনারই আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি ঘটেছে? দেখো অনির্বাণ, আজকে দুপুর 3টে নাগাদ আলিপুরের সিজিএম এর যে চিফ জাস্টিস ম্যাজিস্ট্রেটের যে কোর্ট রয়েছে, সেই কোর্টের বাইরে একটি লোহার স্তম্ভ, সেই লোহার স্তম্ভের উপর একটি কারেন্টের তার ছিল, এবং সেই তারটি আলিপুর চত্বরের এই মুহূর্তে যে অবস্থা, তাতে প্রায় হাঁটু সমান জল, সেখানে কিন্তু সেই তারটি পড়ে থাকে। এবং তারপর এই যে দুজন আইনজীবী, সেই আইনজীবীরা সেখান থেকে যাচ্ছিল, সেই সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন, এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সিজিএম তার নিজের চেম্বার থেকে বেরিয়ে আসেন এবং তার কাঠের চেয়ার দিয়ে সেই দুজনকে সেই পোল থেকে আলাদা করেন, এবং তারপর তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনেরই চিকিৎসা চলছে, আপাতত কিন্তু তারা স্থিতিশীল। কিন্তু যেটা আইনজীবীদের বক্তব্য, তারা কার্যত প্রাণ হাতে নিয়ে প্রতিদিন এজলাসে যান, এবং বৃষ্টি হলে আলিপুর আদালত চত্বর কার্যত মানুষের কাছে একটা নরক যন্ত্রণার সমান হয়ে ওঠে। অনির্বাণ, একেবারেই খাস কলকাতার মধ্যে আদালত চত্বরের ভিতরে প্রাণ হাতে নিয়ে ভাবে কাজ করতে হচ্ছে দুই আইনজীবীকে, যার আজকে মূল্য চোকাতে হলো। বিদ্যুৎস্পৃষ্ট হলেন তারা আদালত চত্বরের ভিতরেই। তারা এই মুহূর্তে স্থিতিশীল বলে জানা যাচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যের আইনজীবীদের মধ্যে। একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায় আরও ব্রেকিং নিউজ নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায় অনির্বাণের অগ্নিবাণে। রাজ্যে ফের ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলল। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় যখন গোটা পৃথিবী এবং বিশেষ করে ভারত এবং ভারতের প্রত্যেকটি রাজ্য, পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা যখন রীতিমতো আশঙ্কার প্রহর গুনছেন, ঠিক তখন এই ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন খোঁজ। আমি আবারও চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রেনেসা কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। আমার সহকর্মী রেনেসা রয়েছেন। রেনেসা, যদি বিস্তারিত জানাই সম্পর্কে। বেশ কিছু জায়গায় ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে করোনার, আর এবার পূর্ব মেদিনীপুরেই কিন্তু আবার ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। এবং জেলার স্বাস্থ্য সচিব তিনি জানাচ্ছেন যে উদাসীনতা, মানুষের মধ্যে এই যে মাস্ক পরবেন না বা তারা স্যানিটাইজেশন করবেন না, এরকম একটা উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। ভর্তি নেওয়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা বিধিনিষেধ আরোপ করতে হবে, এমনটাই তিনি জানাচ্ছেন। কিন্তু সব থেকে যেটা চিন্তার বিষয়, যেমনটা শুরুতেই তুমি বললে, যে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং তৃতীয় যে করোনার ঢেউ, সেটার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবং বেশ কিছু রিপোর্ট বলছে যে অগস্টের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহেই আছড়ে পড়তে পারে এই তৃতীয় ঢেউ করোনার। সেক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ যেভাবে রাজ্যে একের পর এক জায়গায় পাওয়া যাচ্ছে, প্রথমে পাহাড়, তারপর পূর্ব মেদিনীপুর, নিঃসন্দেহে এটা কিন্তু রাজ্যবাসীকে চিন্তায় রাখবে। এবং অবশ্যই জেলার স্বাস্থ্য সচিব যেটা বলছেন যে সতর্কতা অবলম্বন করতে হবে, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, কোনোভাবেই ঢিলে ঢালা মনোভাব নেওয়া যাবেন না, এটা কিন্তু বারবার স্বাস্থ্য সচিব বলছেন, জেলার স্বাস্থ্য সচিব। ঠিক তেমনই আমরাও কিন্তু মিডিয়ার তরফ থেকে এই আবেদন করবো মানুষের কাছে। অনির্বাণ, তুমিও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে যে এখন এমন একটা সময়, যে সময় হয়তো খানিকটা করোনায় লাগাম পরানো গেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতিটা একদমই নয়। এবং সেখানে মেদিনীপুরে যেভাবে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেল, তাতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। রেনেসা, তোমার কাছ থেকে এই প্রসঙ্গে জানতে চাইবো। তুমি বলছিলে এর আগেও খোঁজ মিলেছে, কিন্তু এবার এই পরিস্থিতির মধ্যে যেভাবে খোঁজ পাওয়া গেল, সতর্কতার কথা তুমি বলছিলে। ভ্যাকসিনেশন ইতিমধ্যেই চলছে। এই ভ্যাকসিনগুলির
কোনটি কতটা কাজ করে, অর্থাৎ এফিকেসি রেট, তার কতটা সক্ষমতা, কতটা বিভিন্ন ভ্যারিয়েন্ট আটকানোর ক্ষেত্রে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা মত রয়েছে। আমি সংক্ষেপে তোমার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, রাজ্যে এই মুহূর্তে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন এই দুটি ভ্যাকসিনই চলছে এবং আমরা শুনছি যে স্পুটনিকও শুরু হয়েছে বা শুরু হতে চলেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে ডেল্টা ভ্যারিয়েন্ট এই ভ্যাকসিনেশন ড্রাইভের মধ্যে দাঁড়িয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে, নাকি ভয় পাওয়ার কিছু নেই, আশঙ্কার কিছু নেই, কোনটা? অনির্বাণ, এক্ষেত্রে দ্বিধা বিভক্ত বিশেষজ্ঞরা। তুমি নিশ্চয়ই জানো যে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা যেটা বলছেন যে ডেল্টা ভ্যারিয়েন্ট এমন একটা আননোন ভ্যারিয়েন্ট, তাতে কোভিশিল্ড বলো, স্পুটনিক বলো বা যে কোনো ভ্যাকসিন, কোভ্যাক্সিন, সেটা কতটা কার্যকরী সেটা কিন্তু পরীক্ষা সাপেক্ষ। অনেকেই বলছেন যে অনেকটাই কার্যকরী, যেমন কোভিশিল্ড অনেকটাই কার্যকরী, অনেকে বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, আবার অনেক বিশেষজ্ঞরা, অনেক রিপোর্ট বলছে যে না, একেবারেই কার্যকরী কিনা সেটা এখনও বলার নিশ্চিতভাবে সময় আসেনি। সুতরাং সতর্কতা ছাড়া আর কোনো উপায় নেই। এবং একটা বিষয় বারবার স্বাস্থ্য সচিব কেন, বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা তারা বারবার যেটা বলছেন যে অবিলম্বে মাস্ক ব্যবহার করতে হবে, ঢিলেঢালা মনোভাব কোনোভাবেই নেওয়া চলবে না, ভ্যাকসিনেশন জরুরি। কিন্তু এই ভ্যাকসিনগুলো, কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক, ফাইজার, যে কোনো ভ্যাকসিন, সেটা এই ডেল্টা ভ্যারিয়েন্ট বা আরও একটি যে আননোন, অপরিচিত, যেটা আরও একটা আমরা জানি যে ভ্যারিয়েশনের নাম উঠে আসছে, আরও একটা প্রজাতি করোনার ক্ষেত্রে উঠে আসছে, সেটা সেই ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে কতটা এই ভ্যাকসিনগুলো কার্যকর সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, দ্বিধাবিভক্ত বিজ্ঞানী মহল। সুতরাং সতর্কতা অবলম্বন করতেই হবে, এটাই শেষ কথা। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন। একেবারেই রেনেসা, অর্থাৎ এই আশা আশঙ্কার দোলাচলের মধ্যে আপনি যদি সত্যি একেবারে আশঙ্কাহীন হয়ে বাঁচতে চান, তাহলে আশঙ্কাহীন হয়ে বাঁচার জন্য অবশ্যই আপনাকে নিরাপদ হয়ে এবং সেই নিরাপদের জন্য, অর্থাৎ নিরাপদ হয়ে বাঁচার জন্য মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাঁচতে হবে। ভ্যাকসিন নিয়ে নিয়েছেন মানেই আর সমস্ত কিছু থেকে মুক্তি, এমনটা ভেবে নেবেন না। আপাতত এই সতর্কবাণী চিকিৎসকরা দিচ্ছেন। এর সঙ্গেই অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্ট এখানে শেষ করছি। এরপরে আপনাদের সঙ্গে থাকবে সোজাসুজি স্বর্ণালী।